আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলে মার্কিন গোয়েন্দা রিপোর্ট, ট্রাম্পের প্রত্যাখ্যান। যুদ্ধবিরতির মাঝে ইরান ইসরায়েল দুদেশেরই বিজয় দাবি। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইসির পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনা দুঃখজনক মন্তব্য। প্রকৃতি ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, বললেন প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচি গতিশীল করার প্রত্যয়। এবং কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে সকাল 10:30টায় মাঠে নামবে টিম টাইগার্স। একাদশে ফিরছেন মেহেদী মিরাজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। আর শুরুতেই থাকছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গ। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 12 দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতির ঘোষণা এলেও বিজয়ের দাবি পাল্টা দাবি করছে দুপক্ষ। পাল্টাপাল্টি হামলাও বন্ধ রয়েছে। জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম আবারও শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে গেছে বলে ওই রিপোর্টে জানানো হয়। আক্তার হোসেনের রিপোর্ট। গত 13 জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এরপর পাল্টা আক্রমণ করে ইরান। দুপক্ষের মধ্যে টানা 12 দিন হামলা পাল্টা হামলায় ইরানে প্রাণ হারায় 6 শতাধিক মানুষ, আহত হয় প্রায় 5000। ইসরায়েলে হতাহতের সংখ্যা কম হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান ইসরায়েল সংঘর্ষের মাত্রা আরও ব্যাপক আকারে ধারণ করে স্থানীয় সময় রোববার ভোরে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলা চালানোর পরদিন ইসরায়েলে হামলা আরও জোরদারের পাশাপাশি কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপরই মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইসরায়েল। যুদ্ধবিরতির মাঝেও হামলা পাল্টা হামলা চলে ইরান ইসরায়েলের। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েল বিমান অভিযান চালালে ক্ষুব্ধ হয় ট্রাম্প। ইসরায়েলের আচরণে তিনি অসন্তুষ্ট বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও ইসরায়েলের দুপক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি। দুপক্ষের সংঘাত আপাতত থামলেও ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে তাহলে আবারও তা ধ্বংস করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ ও সাফ জানিয়েছে, ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে তারা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির মাঝে বিজয়ের দাবি পাল্টা দাবি করছে দুপক্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই যুদ্ধ শেষে এক মহাবিজয় হিসেবে উল্লেখ করেছেন। ইরানি গণমাধ্যমে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও ইরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো ইচ্ছা নেই। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচিতে সরে আসবে না। তবে ইসরায়েল যদি বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা সাময়িকভাবে প্রতিক্রিয়া কমিয়ে আনতে পারি। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। তাদের প্রাথমিক মূল্যায়নে তারা জানিয়েছেন, এ হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে। আক্তার হোসেন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে তিনি আরও বলেন, কোনো অবস্থায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সভায় শীর্ষ সন্ত্রাসীদের জামিন, অবৈধ অস্ত্র উদ্ধার, অস্থিরতা সৃষ্টিকারী ও উস্কানিমূলক সাইবার প্রচারণার প্রতিরোধ, চুরি, সংঘবদ্ধ ছিনতাই, নারী ও শিশু নির্যাতন কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন বাহিনীকে নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন ও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আর সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে ইলেকশন কমিশনের উপরে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনা দুঃখজনক জানিয়ে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স বন্ধ হয়নি, তবে আগের চেয়ে কমেছে। এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অন্যদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক। পুলিশ নিষ্ক্রিয় নয়, বরং এখন আলোচনা করে সমস্যার সমাধান করে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে 2টা বাড়ি দিত, এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণ পরিচর্যায় সমন্বিত উদ্যোগ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সাভারের চামড়া শিল্প নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই আগামীর সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়ন কর্মসূচি আরও বেগবান করার প্রত্যয় জানান বিশিষ্টজনরা। এবার আরও জানাচ্ছেন আলিমাল রাজি। সভ্যতার অগ্রযাত্রায় বিশ্বজুড়ে অভূতপূর্ব উন্নয়ন যেমন হয়েছে, তেমনি নানান অব্যবস্থাপনা, অদূরদর্শী পদক্ষেপ আর দূষণ শোষণে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণ প্রকৃতি ধ্বংস, আর এতে হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বাড়ছে সবুজায়নের গুরুত্ব। এরই ধারাবাহিকতায় সাভারের ট্যানারি শিল্পনগরের আশপাশের সড়ক ও সিটিপি বর্জ্য শোধনাগারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও ওশি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি। রোপণ করা হয় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। গাছ পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষরোপণ অভিযান যাদের মাধ্যমে হইতেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি এবং এটা যেন অব্যাহত রাখে। শিল্পনগরীর পরিবেশ প্রকৃতি প্রাণবন্ত করতে সবুজায়নের এমন উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। গাছের পরিমাণ বেশি থাকে তখন মনে হবে যে আপনি প্রকৃতির ভিতরের থেকে কাজ করতেছেন এবং সব সময় আপনার মন প্রাণবন্ত থাকবে, এবং সেটা হচ্ছে কি এই শিল্পনগরীর জন্য, ব্যবসার জন্য এবং দেশের জন্য অবশ্যই মঙ্গল বয়ে আনবে। গাছ লাগান কর্মসূচি করা হয়েছে, এটাতে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে আমরা ট্যানারি মালিকের পক্ষ থেকে আমরা চ্যানেলকে ধন্যবাদ জানাই। এতে আমাদের আরও উৎসাহ আসবে, আমরা আরও এইটাকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে আমরা সামনের দিকে আরও এখানে আরও বেশি বেশি গাছ লাগাবো ইনশাল্লাহ। ট্যানারিতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। এখানে ট্যানারিতে বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ হয়। হ্যাঁ, এর মধ্যে স্পেশালি আমরা যদি বলি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, অক্সিজেনের এই ভারসাম্যটা বজায় থাকবে আর কি। আর আমরা সবসময় যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে চাই, তারপরে বনায়ন বা সবুজায়নের বিকল্প নাই। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা সবুজায়নে যেতে হলে গাছের সংখ্যা বাড়াতে হবে। সেটা শুধুমাত্র এই আমার চামড়া শিল্পনগরীতে না, গোটা বাংলাদেশেই। পরিবেশ বান্ধব শিল্পায়ন সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা যেমন নিশ্চিত করবে,
তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে বাসযোগ্য পৃথিবী। চামড়া শিল্প এমন একটি শিল্প যেখানে কিন্তু পলিউশন অনেক বেশি, তো সুতরাং এইখানে যদি আমরা অনেক বেশি বৃক্ষরোপণ করতে পারি তাতে কিন্তু এই শিল্পেও যেমন একটা ভালো প্রভাব পড়বে, পাশাপাশি এখানে যারা কাজ করেন তারাও কিন্তু বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। ট্যানারিতে অবশ্যই এটা বিশাল একটা চ্যালেঞ্জ বৃক্ষরোপণ, কিন্তু তারপরেও আমি বলবো যেহেতু চামড়া শিল্প একটা নতুন একটা পরিবেশে এটাকে ডেভেলপ করা হচ্ছে, এখানে স্কোপ আছে অনেক বেশি এই বৃক্ষরোপণের। পাশাপাশি অন্যান্য শিল্পাঞ্চলেও কিন্তু আমাদের বৃক্ষরোপণ করতে হবে। অবশ্যই আমরা যেন সবাই এগিয়ে আসি এবং সবাই মিলে আমরা এই বর্ষায় যেন বৃক্ষরোপণটাকে খুব জোরে সোরে এগিয়ে নিয়ে যাই। সব জায়গায় যেখানে পারি, যেখানে পতিত জমি আছে সেখানে যেন আমরা বৃক্ষরোপণ করি। পরে ছায়া সুশীতল ও দূষণমুক্ত চামড়া শিল্প নগরী গড়ে তুলতে মত বিনিময় সভায় রোপিত বৃক্ষ সংরক্ষণে সচেতনতা তৈরি ও করণীয় বিষয়ক নানা পরামর্শ তুলে ধরা হয়। একটা পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে অক্সিজেন দেয় সারা বছর। বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডাস সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, বিলস, সবুজের অভিযান ফাউন্ডেশন ও গণস্বাস্থ্য কেন্দ্র। আলিমাল রাজি, চ্যানেল আই, সাভার। এবারে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ প্রসঙ্গ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। গল টেস্টের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে এবার কলম্বো টেস্ট জয়ের লক্ষ্য টাইগারদের। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র স্মরণীয় জয়টি 2017 সালে পিসারা ওভালে হলেও চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ একই শহরের সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে। গল টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের ড্রয়ের আত্মবিশ্বাস এবার কলম্বোতে আরও একটি জয়ের অনুপ্রেরণা দিচ্ছে টাইগারদের। দ্বিতীয় দিনের মতো ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। একাদশে ফিরছেন মেহেদী মিরাজ। পরিকল্পনা নিয়ে টাইগারদের হেড কোচ বিস্তারিত না জানালেও টসের আগে উইকেট দেখেই একাদশ সাজাবে টিম ম্যানেজমেন্ট। এখনকার উইকেট খুবই ভালো আর অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। গল টেস্টে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি, মানসিকভাবেও সবাই চাঙ্গা। মিরাজ ফিরছে এটা নিশ্চিত, কিন্তু একাদশে 3 জন পেসার না স্পিনার থাকবে সেটা টসের আগেই জানতে পারবেন। আর পরিকল্পনা আমাদের নিজেদের মধ্যেই থাক। গল টেস্টের পর অবসর নেয়া ম্যাথিউজের বদলে সিংহলিজ স্পিন ট্র্যাকে অভিষেক হতে পারে 24 বছর বয়সী সোনাল দিনুসার। টাইগারদের 20 উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে রাখার লক্ষ্য লঙ্কানদের। ওরা নিজের দেশের জন্য খেলেছে, আমরাও তাই করেছি, তবে আমাদের চেয়ে গলে তারা ভালো করেছে। কলম্বোর উইকেটে ফ্ল্যাট নয়, সাধারণত স্পিন হয়। আমাদের মূল লক্ষ্য থাকবে প্রতিপক্ষের 20 উইকেট দ্রুত তুলে নেওয়া। অনুশীলনে অধিনায়ক নাজমুল শান্তর আঙুলের চোট নিয়ে দুশ্চিন্তা নেই টিম ম্যানেজমেন্টের। আবহাওয়ার পূর্বাভাসে মেঘ বৃষ্টি হানা দিলেও সব পরিস্থিতির জন্যই তৈরি টিম টাইগার্স। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের 5 সেনা কমান্ডার নিহত হয়েছে। এই ঘটনায় আহত 15 সেনা সদস্যের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গাজা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস গুলি ছোড়ে বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম প্যালেস্টিন ক্রনিকল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হামলাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী তীব্র হামলা শুরু করে। হামাস সদস্যরা দুভাগে বিভক্ত হয়ে অতর্কিত হামলা চালান। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়, পরে আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে আগুন ধরে যায়। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। কার্ভ ফ্যাটেনেটিং পদ্ধতিতে মাছ চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন জয়পুরহাটের আনোয়ার হোসেন। কৃষিকাজের আয়ে সচ্ছলতা না পেয়ে আত্মনির্ভরশীল হতে তিনি গড়ে তোলেন মাছের খামার। ধৈর্য ধরে সাফল্য পান তিনি।
তার খামারে কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকের। শফিল বাড়ি রাসেলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। জেলার সদর উপজেলার ধলাহার সুন্দরপুর গ্রামের কৃষক আনোয়ার এক যুগ আগে চাষাবাদের পাশাপাশি শুরু করেন মাছ চাষ। তবে প্রয়োজনীয় প্রশিক্ষণ আর উপকরণের অভাবে তেমন লাভ করতে পারেননি। পরে বেসরকারি প্রতিষ্ঠান জাক্স ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে ৩ বছর আগে তিনি শুরু করেন কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ। ২ বিঘা পুকুর দিয়ে খামারের যাত্রা শুরু হলেও এখন তার পরিধি ৪০ বিঘা। এসব পুকুরের বিভিন্ন প্রজাতির ১৫ কেজি পর্যন্ত ওজনের প্রায় কোটি টাকার মাছ রয়েছে। প্রতি মাসে প্রায় ৩ লাখ টাকা আয় করছেন তিনি। কোটি টাকার ঊর্ধ্বে প্রায় মাছ আছে। এখানে অনেকগুলা লোকের কর্মসংস্থান হয়েছে। কাপ ফ্যাটেনিংয়ে যায় আমার সুবিধা, খাদ্য কম লাগে, পাশাপাশি এই মাছটা বাজারে নিয়ে গেলে সবসময় একটা ভালো রেটে বিক্রি করা যায়। অনুপ্রাণিত হয়ে অনেকেই কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন। পুকুরে এরোটা স্থাপন করার পরে ঘনত্বে মাছ চাষ করতে পারি। এইভাবে মাছ চাষ করলে হয়তো আমিও এক সময় ওনার মতো সফল মাছ চাষি হব। আনোয়ারের খামারে ৩০ জনের কর্মসংস্থান হয়েছে। সংসারের কাজের ফাঁকে কাজ করে বাড়তি আয় করতে পেরে খুশি এলাকার শ্রমিকরা। তার মাছ কোন পুকুরে কীরকম আছে সেটাও আমরা মাঝের সাথে জাল বা টানে মাছ দেখি। আমাদের সাংসারিক কাজ করানোর পর আনোয়ার ভাইয়ের পুকুরে এসে আমরা সময় দিয়ে এখান থেকে আমাদের বাড়তি আয় হয়। আনোয়ারের মতো উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। উনি বিভিন্ন যারা খামারে আছে এলাকার যাদের বিভিন্ন সমস্যা হয় তাদের সমস্যাগুলো নিজের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করেন এবং আমরা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিই। কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও বিস্তৃত করা গেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। ফুল, ফল আর ঔষধি গাছে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর সাজে সেজেছে কার্যালয়টি। ৫ বছর ধরে কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সবুজ, ছায়া সুশীতল ও প্রাণবন্ত কর্মপরিবেশ। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন সবুজায়ন অনুকরণীয় বলছেন বিশিষ্টজনেরা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। ২০২০ সালে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় আঙিনায় শুরু হয় সবুজায়ন। রোপণ করা হয় ফুল, ফল ও ঔষধি সহ নানান সৌন্দর্যবর্ধক গাছ। সময়ের সাথে সাথে আঙিনাটি যেমন হয়ে উঠেছে ছায়া সুনিবিড় আনন্দমুখর, তেমনি এটি এখন পাখিদের নিরাপদ আবাসস্থল। চারপাশে গাছপালা ও সবুজ প্রকৃতি দেখে আমার মন ভরে যায়। আমার খেলতেও অনেক ভালো লাগে। নির্মল কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এমন উদ্যোগ। বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব গাছ রোপণ করেছি। এতে আমাদের অফিস ক্যাম্পাসে যেরকম ছায়া সুশীতল পরিবেশ সুনিশ্চিত হয়েছে, তেমনি কর্মস্পৃহ বৃদ্ধি পাচ্ছে। শুধু যে মাটিতে না, পাশাপাশি আমরা ছাদেও চেষ্টা করেছি। প্রচুর পরিমাণে পাখিও থাকে, এদেরও একটা আবাসস্থল, এদেরও খাবারের ব্যবস্থা। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে সবুজায়নের এমন উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয়, অনুকরণীয়। যার যার অবস্থান থেকে বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির ছাদ, আঙ্গিনা এভাবে বৃক্ষায়ন করি, তাহলে পরিবেশ বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঘনবসতিপূর্ণ এই বাংলাদেশে সরকারি বেসরকারি অফিস আদালতের ফাঁকা জায়গাসমূহে, পতিত জায়গাসমূহে এইভাবে বনায়ন করলে আগামী প্রজন্ম সুস্থ ও সুন্দরভাবে বসবাস করতে পারবে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৃক্ষরোপণে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি বলছেন পরিবেশবাদীরা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার। হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলে মার্কিন গোয়েন্দা রিপোর্ট ট্রাম্পের প্রত্যাখ্যান। যুদ্ধবিরতির মাঝে ইরান ইসরায়েল দুই দেশেরই বিজয় দাবি। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইসির পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনা দুঃখজনক মন্তব্য। প্রকৃতি ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, বললেন প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচি গতিশীল করার প্রত্যয়। এবং কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে সকাল 10:30টায় মাঠে নামবে টিম টাইগার্স। একাদশে ফিরছেন মেহেদী মিরাজ।
চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।